The same percentage type of change yes, even at yes, system designed to display articles of looking at bio environment তো উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের প্রধান সঞ্চিত খাদ্য, এটা আমরা করছিলাম কি কার্বোহাইড্রেট বা শর্করা। প্রধান সঞ্চিত খাদ্যের মধ্যে আমরা কি পড়বো? শর্করা, কার্বোহাইড্রেট মানে স্টার্চ। এছাড়া আমিষ থাকতে পারে, চর্বি থাকতে পারে, এগুলো। আহ এছাড়া দ্রবণীয়, দ্রবণীয়র মধ্যে কি থাকতে পারে? যেগুলো দ্রবণীয় শর্করা, দ্রবণীয় শর্করা থাকতে পারে হচ্ছে যারা পানিতে কি হয়, দ্রবীভূত হয়, তারা হচ্ছে দ্রবণীয় শর্করা, যেমন গ্লুকোজ, চিনি, ইনুলিন। এরা হচ্ছে দ্রবণীয় শর্করা, ঠিক আছে। এইগুলো হচ্ছে সঞ্চিত খাদ্য, এগুলো হলো সঞ্চিত খাদ্য, ঠিক আছে, সঞ্চিত খাদ্য। আর কিছু আছে উদ্ভিদের বর্জ্য পদার্থ, কি আছে? বর্জ্য পদার্থ যেমন প্রধান খনিজ ক্রিস্টাল, প্রধান খনিজ ক্রিস্টাল, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। কি? ক্যালসিয়াম অক্সালেট। ক্যালসিয়াম অক্সালেটটা হচ্ছে প্রধান খনিজ ক্রিস্টাল। ক্যালসিয়াম অক্সালেটটা হচ্ছে প্রধান খনিজ ক্রিস্টাল। র্যাফাইট, হোয়াট ইজ র্যাফাইট? র্যাফাইটটা হচ্ছে উদ্ভিদের আত্মরক্ষামূলক কাজে ব্যবহৃত হয়। উদ্ভিদের আত্মরক্ষামূলক কাজে ব্যবহৃত হয়, ঠিক আছে। র্যাফাইটটা হচ্ছে সূচের মতো, কিসের মতো? সূচের মতো অবস্থান করে এবং উদ্ভিদের আত্মরক্ষার কাজে ব্যবহার করা হয়। যখন একাধিক গ্রাফাইট যুক্ত হয় তখন তাকে বলা হয় স্ফেরাইট, স্পেরাফাইট। আচ্ছা, একাধিক গ্রাফাইট যখন যুক্ত হয় তাকে বলা হয় স্পেরাফাইট, স্পেরাফাইট। এটা তেমন ইম্পর্টেন্ট না। এখন আসো আর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে প্রধান খনিজ ক্রিস্টাল জানলা। আরেকটা আছে আঙ্গুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টাল। কি আছে? আঙ্গুরের থোকার মতো। এগুলো অবজেক্টিভের জন্য লাগবে, এগুলো বই থেকে তোমরা পড়তে পারবা, বাট বইতে হচ্ছে অনেকগুলো লাইন দেওয়া। এই ইম্পর্টেন্ট লাইনগুলো পড়বা আর কি, ঠিক আছে। আঙ্গুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টাল, ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টাল, এটা হচ্ছে সিস্টোলিথ। এটার নাম কি? সিস্টোলিথ। এখান থেকে এতটুকু করলে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে বর্জ্য পদার্থ, ঠিক আছে। এবার কিছু আছে নিঃসৃত পদার্থ, উদ্ভিদের বা প্রাণীদের যে পদার্থগুলো নিঃসৃত হয়। নিঃসৃত পদার্থগুলো কি আছে? আছে হচ্ছে এনজাইম, পিগমেন্ট, হরমোন ও হচ্ছে নেকটার। এগুলো হচ্ছে নিঃসৃত পদার্থ, ঠিক আছে। আজকে কিন্তু আমরা ক্রোমোজোম পড়বো এবং ডিএনএ পড়বো। আমাদের আর 3টা লেকচার লাগবে এই ক্লাসটা শেষ হইতে, এই অধ্যায়টা শেষ হইতে। 3টা লেকচার হইলে আমাদের এই অধ্যায়টা শেষ আশা করি। তারপরে তোমরা একটা এক্সাম দিবা এই অধ্যায়ের। হুম। তারপর দেখো, মিশ্রিত পদার্থগুলো এগুলো। এবার আসে পারঅক্সিজন।
পার অক্সিজম এটা কি? এটা হচ্ছে একটা আবরণী বিশিষ্ট। এবং এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় প্রাণীর কিডনি এবং লিভারে। কোথায় পাওয়া যায়? প্রাণীর কিডনি ও লিভারে পাওয়া যায়, যকৃত এবং বৃক্কে। যকৃত এবং বৃক্কে পাওয়া যায়। এটার অপর নাম হচ্ছে মাইক্রোজোম। অপর নাম কি? মাইক্রোজোম। আর এনজাইম, এদের প্রধান এনজাইমটা কি? প্রধান এনজাইম, প্রধান এনজাইমটা হচ্ছে ক্যাটালেজ এনজাইম। নাম কি? ক্যাটালেজ। ক্যাটালেজ এনজাইম। আচ্ছা, এটা গেলো পারঅক্সিজম থেকে, এতটুকু বললে হবে। এবার আসো গ্লাইঅক্সিজম। গ্লাইঅক্সিজমটা কি? গ্লাইঅক্সিজম কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে সূত্রাকার ছত্রাক। কোথায় পাওয়া যায় এটা জানতে হবে। সূত্রাকার ছত্রাক, ইস্ট, নিউরোস্পোরা, নিউরোস্পোরা ও তৈল বীজের কোষে। কিসের? তৈল বীজের কোষে। এখন বলো, একটা কোশ্চেন ধরি, দেখি কারো মনে আছে কিনা। গ্লাইঅক্সিজমের ধারক কে? গ্লাইঅক্সিজমের ধারক কাকে বলা হয়? গ্লাইঅক্সিজমের ধারক কাকে বলা হয় বলো? হ্যাঁ, গ্লাইঅক্সিজমের ধারক কি? এই ফাবিহা বলো। মন নাই। সাবা বলো তো। অপশন দিব? মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, প্লাস্টিড, নাকি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোনটা? কোনটা হবে? এটা বড় অধ্যায়, তোমাদের বলছিলাম নিয়মিত পড়তে। ধরা খাবা, শিওর ধরা খাবা যদি এটা মানে এগুলো যদি না পড়ো। বড় অধ্যায় তোমাকে একদিন, তুমি 2 দিনে পড়ে পারবা? পারবা না। গ্রাজুয়ালি পড়তে হবে। 5 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা। তাহলে এই ডাইঅক্সিজমটা হচ্ছে উৎপত্তি হয় কই থেকে বলো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, মানে দেখে বলছি আর কি, মানে ভুলে গেছিলাম আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রেটিকুলাম, এখান থেকে উৎপত্তি হয়, ঠিক আছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে চর্বি বা লিপিড বলে, লিপিডকে বিপাক করা, মেটাবলিজমে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। লিপিড মেটাবলিজমে নিয়ন্ত্রণ করে। লিপিড মেটাবলিজম মানে লিপিড বিপাক। লিপিড বিপাক নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এতটুকু বললেও হবে এখান থেকে। আরেকটা ছোট্ট জিনিস জানবা, টনোপ্লাস্ট কি? হোয়াট ইজ টনোপ্লাস্ট? এটা হচ্ছে কোষ গহ্বরকে বেষ্টনকারী পর্দা। কোষ গহ্বরকে বেষ্টনকারী পর্দা, এটা হচ্ছে টনোপ্লাস্ট। এখন আসো আমরা আসল টপিকে যাই, ক্রোমোজোম। ক্রোমোজোম থেকে কি কি জানবো আজকে? আমাদের ক্রোমোজোম ডিটেলসে পড়বো আমরা, ঠিক আছে। তো ক্রোমোজোম সর্বপ্রথম নামকরণ করেন কে, এবং কে হচ্ছে আবিষ্কারণ করেন, এটা জানতে হবে প্রথমে। তো কার্ল নাগেলি, নাম কি? কার্ল নাগেলি। তিনি সর্বপ্রথম উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন। উদ্ভিদ কোষের, উদ্ভিদ কোষের
নিউক্লিয়াসে কি করেন? ক্রোমোজোম প্রত্যক্ষ করেন, ঠিক আছে। কার্ল নাগেলি। ওয়াল্টার ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং তিনি হচ্ছে ক্রোমাটিন নামকরণ করেন। এই ক্রোমোজোমকে কি করেন? ক্রোমাটিন নামকরণ করেন। শাটন এবং বোভেরি, শাটন ও বোভেরি এই দুজন বিজ্ঞানী এই ক্রোমোজোমটাকে বলছিলেন বংশগতির বৈশিষ্ট্যের বাহক এবং ধারক। খুবই খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবা। বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক বলে সর্বপ্রথম কি করেন তিনি? বর্ণনা করেন। ঠিক আছে। নামটা আরেকবার বলেন, যে এক্স দিয়ে যেটা। শাটন অ্যান্ড বোভেরি, শাটন অ্যান্ড বোভেরি। আচ্ছা, তাহলে এখন আমরা ক্রোমোজোম থেকে কি কি পড়বো? এই তিনটা বিজ্ঞানের নাম পড়তে হবে ফার্স্টে, ঠিক আছে। তারপর দেখো, ক্রোমোজোম, ক্রোমোজোম এটা কই থেকে আসছে? আসছে ক্রোমা থেকে। কই থেকে? ক্রোমা। ক্রোমা অর্থ হচ্ছে বর্ণ। ক্রোমা অর্থ কি? বর্ণ বা রঞ্জক। কি? রঞ্জক। আর সোমা হচ্ছে দেহ। সোমা অর্থ কি? দেহ। সোমা হচ্ছে দেহ বা বডি। তাহলে রঞ্জিত দেহ, এটার নাম কি হবে তাহলে? রঞ্জিত দেহ বা রং ধারণকারী দেহ। রং ধারণকারী দেহ। অর্থাৎ ক্রোমোজোমটা হচ্ছে রং ধারণ করবে, রঞ্জক ধারণ করবে। তো ক্রোমোজোমের মধ্যে ডিএনএ এবং প্রোটিন কতটুকু থাকে? ডিএনএ এবং প্রোটিন থাকে। কি থাকে? ক্রোমোজোম কি দ্বারা গঠিত হয়? ডিএনএ ও প্রোটিন দ্বারা। ডিএনএ থাকে হচ্ছে 45 ভাগ। কত ভাগ থাকে ডিএনএ? 45 ভাগ। আর প্রোটিনটা থাকে হচ্ছে 55 ভাগ। এখন এই প্রোটিনের নাম কি জানতে হবে না? এটা প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। নাম কি? হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন। তোমার জীবদেহের বা জীবের 90 ভাগ, কত ভাগ? 90 ভাগ ডিএনএ কই থাকে? ক্রোমোজোমে থাকে। 90 ভাগ ডিএনএ থাকে হচ্ছে ক্রোমোজোমে। আর 10 ভাগ কই থাকে বলো? যেমন মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া কি ডিএনএ থাকে না? ডিএনএ থাকে। উদ্ভিদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া বাদ প্লাস্টিডে থাকে। কিন্তু মানুষের ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়াতে কিন্তু ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ থাকে, ঠিক আছে। 4-10 ভাগ কই থাকে? মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, নিউক্লিয়াসে থাকতে পারে। তো এখানে। আচ্ছা, এখন অবশ্য সংখ্যা জানতে হবে। কি জানতে হবে? সংখ্যা। কোনটার সংখ্যা কত? দেখো, উচ্চতর জীবে, উচ্চতর জীবে তোমার প্রতি দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2 থেকে 80 এর মধ্যে হয়ে থাকে। হ্যাঁ, দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2 থেকে 80 হইতে পারে। যেমন এছাড়া পুষ্পক উদ্ভিদে সর্বনিম্ন সর্বনিম্ন 4টা থাকতে পারে। কয়টা থাকতে পারে? 4টা। 2n = 4। উদাহরণ জানতে হবে। কোথায় থাকে? হ্যাপ্লোপ্যাপাস গ্রাসিলিস। কই থাকে? হ্যাপ্লোপ্যাপাস গ্রাসিলিস। এই এই উদ্ভিদে
সর্বনিম্ন পুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বনিম্ন ক্রোমোজোম থাকে, আর পুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বাধিক সর্বাধিক থাকে হচ্ছে তোমার 500 থেকে 530। 2n = 500 থেকে 530, 500 থেকে 530 অথবা 506 থেকে 530। এটা থাকে হচ্ছে পোয়া লিটারোজা। উদ্ভিদটার নাম কি? পোয়া লিটারোজা। এই উদ্ভিদের ক্ষেত্রে সর্বাধিক থাকে, সর্বাধিক থাকে। এটা হচ্ছে পুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে। আর যদি প্রাণীর কথা চিন্তা করি, প্রাণীদের কোথায় কোনটা আছে, এটা যদি চিন্তা করি তাহলে কি হবে? তাহলে প্রাণীদের ক্ষেত্রে দেখি আমরা, প্রাণীতে সর্বনিম্ন সর্বনিম্ন থাকে কয়টা বলতো? 2n = 2। এটা থাকে হচ্ছে অ্যাসকারিস মেগালোসেফালাস বা গোলকৃমি। গোলকৃমি ইয়া পড়ছিলাম না আমরা? গোলকৃমিতে নাম কি? অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস বলা হয়। কি বলা হয়? অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। লাম্ব্রিকয়েডিস, এটা আমরা পড়ছিলাম কোন অধ্যায়ে বলো? প্রথম অধ্যায়ে প্রাণীবিজ্ঞানের। এইখানে সর্বনিম্ন থাকে ক্রোমোজোম, সর্বনিম্ন দুইটা থাকে। কয়টা? দুইটা। আর সর্বাধিক সর্বাধিক থাকে কোথায় বলতো? 1600টা। কয়টা? 1600। এটা থাকে হচ্ছে ওলা ক্যান্থা। কোন উদ্ভিদ, কোন প্রাণীতে? অলা ক্যান্থা। এই প্রাণীতে সর্বোচ্চ থাকে। আর গোলকৃমিতে থাকে হচ্ছে সর্বনিম্ন অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। দুইটা থাকে। কয়টা থাকে? দুইটা। আচ্ছা, এখন তোমাদের বইয়ে অনেকগুলো ক্রোমোজোমের সংখ্যা দেওয়া আছে। এই ক্রোমোজোম সংখ্যাগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে অবজেক্টিভের জন্য। খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট। তো কোনগুলো বেশি মনে রাখবা? সংখ্যাগুলো আমরা একটু জানবো এখন। প্রথমত হচ্ছে, দেখো, ধান। ধানে থাকে কয়টা? 24টা। 24 × 2 = 48। কত? 24 × 2 = 48। থাকে কোথায় বলতো? গোল আলু। কই থাকে? গোল আলু। ঠিক আছে। আচ্ছা, তারপরে 24-এর উল্টা। 24-এর উল্টা কি? উল্টা হইলো 42। কি? 42। এটা থাকে হচ্ছে গমে। কই থাকে? গমে। মানুষ মানুষের থাকে হচ্ছে কয়টা? 46টা। কয়টা? 46টা। এটা উল্টা করো। উল্টা করলে কি হয়? 64। এটা কই থাকে? গিনিপিগে। কই থাকে? গিনিপিগে। ঠিক আছে। আচ্ছা, তারপরে পাট। পাটে থাকে হচ্ছে 14টা। পাট বাদেও দেখবা টমেটোতেও 14টা থাকে। আর কই কই জানি 14টা থাকে, দেখবা এটা। আচ্ছা, তারপর গোলকৃমি। গোলকৃমিতে বলে দিলাম দুইটা থাকে। কয়টা? দুইটা। তারপর গরু ছাগল। গরু ছাগলে থাকে হলো 60টা। কয়টা? 60টা। কবুতরে থাকে 80টা। কবুতর থাকে কয়টা? 80টা। তারপর হচ্ছে তোমার কি, কিউলেক্স মশা। কিউলেক্স মশা, এটা থাকে 6টা। কয়টা? 6টা। এ কয়টা পড়বা বেশি বেশি। ঠিক আছে, এ কয়টা পড়বা। আর অনেকগুলো আছে, এতগুলো পড়ার দরকার নাই, মনে রাখতে পারবা না। আচ্ছা, এবার আসো ক্রোমোজোমের ভৌত গঠন। কি করবো আমরা? ক্রোমোজোমের ভৌত গঠন। ক্রোমোজোমের ভৌত গঠন তোমরা কি তুলছো? না তুললে বইলো।
ভাই গরু গরু ছাগলের কথা দিয়েছিলেন ভুলে গেছি। গরু মানে ছাগলের ভুলা কয়টা? হয়নি ওইটুকু। গরু ছাগলের তো তোমার মধ্যে কয়টা থাকে? না তারপর একটা কি দিয়েছিলেন ওইটা ভুলিনি তাই বললাম। গরু ছাগলের 60টা, আর কবুতরে কয়টা? 80টা। সেটাই। তারপর কিউলেক্স মশাতে থাকে 6টা, কিউলেক্স মশা। আচ্ছা, এরপরে দেখো আমাদের জানতে হবে ভৌত গঠন। প্রথমে হচ্ছে ক্রোমাটিন থাকবে, কি থাকবে? ক্রোমাটিন। ক্রোমাটিন, ক্রোমাটিনটা কি? ক্রোমাটিনটা হচ্ছে ক্রোমোজোমের মূল উপাদান। ক্রোমোজোমের মূল উপাদান। ক্রোমোজোমের এটা হচ্ছে একটা আইটেম 12 নম্বর, 12 নম্বর item। মূল উপাদান। এ হলো ক্রোমোজোমের মূল উপাদান, যেটা কি দ্বারা গঠিত হয়? যেটা গঠিত হয় ডিএনএ এবং প্রোটিন দ্বারা। যার গঠনের মধ্যে কি থাকবে? ডিএনএ থাকবে ও প্রোটিন থাকবে। তাহলে ক্রোমাটিনের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে এবং প্রোটিন থাকে, ঠিক আছে? ডিএনএ থাকে এবং প্রোটিন থাকে। আচ্ছা, এখান থেকে জানতে হবে কি বলতো, হোয়াট ইজ হেটারোক্রোমাটিন, হোয়াট ইজ ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন জানতে হবে এবং ইউক্রোমাটিন জানতে হবে, এবং জানতে হবে নিউক্লিওজোম। তাহলে হোয়াট ইজ নিউক্লিওজোম, এটা জানতে হবে। এটা কি বলো? এটা হচ্ছে যখন এই যে প্রোটিনটা, প্রোটিনটার নাম কি? হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনের সাথে যখন তোমার ডিএনএ থাকে সংযুক্ত, হিস্টোন প্রোটিন প্লাস ডিএনএ, এটাকে বলা হয় নিউক্লিওজোম। কি বলা হয়? নিউক্লিওজোম। তাহলে যখন হিস্টোন প্রোটিন আর ডিএনএ একসাথে থাকবে সংযুক্ত, তাকে বলা হয় নিউক্লিওজোম, ঠিক আছে? আর এখন জানবো হচ্ছে হেটারোক্রোমাটিন আর ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিন আর এপাশে লিখবো ইউক্রোমাটিন। দেখো হেটারো মানে কি, অর্থাৎ যাদের মধ্যে নিউক্লিয়ার ডিএনএ থাকে না, ডিএনএটা থাকে বাট নিষ্ক্রিয় থাকে। কি থাকে? নিষ্ক্রিয় থাকে। ডিএনএটা থাকে হচ্ছে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় থাকবে। এবং তোমার ক্রোমাটিনটা থাকবে অধিক কুণ্ডলিত। কি থাকবে? ক্রোমাটিনটা থাকবে অধিক কুণ্ডলিত। ক্রোমাটিনটা থাকবে অধিক কুণ্ডলিত। আর ডিএনএ থাকবে হচ্ছে নিষ্ক্রিয়। এটা হচ্ছে হেটারোক্রোমাটিন, ঠিক আছে? আচ্ছা, এটা কোথায় দেখা যায়? হেটারোক্রোমাটিনটা দেখা যায় কোথায়? ইন্টারফেস দশায়। তোমাদের মাইটোসিস মিওসিস পড়ছো তাই না ছোটবেলায়? এই মাইটোসিসের মধ্যে একটা পর্যায় ছিল, একটা হচ্ছে প্রোফেজ পর্যায়। কি ছিল? প্রোফেজ। আর একটা ছিল মধ্যবর্তী পর্যায়, তার নাম ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজ এবং প্রোফেজ পর্যায়ে ক্রোমাটিনটা থাকে হচ্ছে অধিক কুণ্ডলিত, অনেক পেঁচানো থাকে, অনেক পেঁচানো থাকে। এবং এখানে ডিএনএটা থাকে হচ্ছে নিষ্ক্রিয়, ডিএনএটা কোনো কাজ করতে পারে না। অর্থাৎ ডিএনএ থেকে যেহেতু কোনো কাজ করতে পারবে না, কোনো প্রোটিন তৈরি হবে না, কোনো বংশগতিতে ভূমিকা রাখবে না, তাহলে হেটারোক্রোমাটিনটা কি করে না? কোনো প্রোটিন তৈরি করতে পারে না, কোনো আরএনএ তৈরি করতে পারে না, কারণ সে নিষ্ক্রিয়, তার কোনো অ্যাবিলিটি নাই। তো এইটার উল্টাটা হচ্ছে এটা ইউক্রোমাটিন। এটা থাকবে কম কুণ্ডলিত। কি থাকবে? কম কুণ্ডলিত। এবং ডিএনএ থাকবে সক্রিয়। ডিএনএ কি থাকবে? সক্রিয়। এবং এরা কি করতে পারবে? এরা হচ্ছে তোমার বংশ বিস্তার করতে পারবে, কারণ কি? এবং আরএনএ তৈরি করতে পারবে। কি তৈরি করতে পারবে? আরএনএ তৈরি করতে পারবে, কারণ এদের মধ্যে ডিএনএটা সক্রিয়। সো ডিএনএ থেকে কি হইতে পারবে? সরাসরি আরএনএ হইতে পারবে। সো এটা আমাদের জানতে হবে যে ইউক্রোমাটিন কি এবং হেটারোক্রোমাটিনটা কি। ইউক্রোমাটিনটা কি এবং হেটারোক্রোমাটিনটা কি? তাহলে চিত্র দেখলে বুঝতে পারবা যে ইউক্রোমাটিনটা কিন্তু অনেক কম প্যাঁচানো থাকে, অনেক কম প্যাঁচানো থাকে, এরকম থাকে। আর হেটারোক্রোমাটিনটা অনেক প্যাঁচানো, অনেক প্যাঁচানো থাকে, ঠিক আছে? অনেক প্যাঁচানো থাকে এরকম, তার কোনো সীমানা নাই, পেঁচানো থাকে, অনেক পেঁচানো।
অনেক পেঁচানো থাকে, প্যাচ আর প্যাচ। আর এটা হচ্ছে ইউক্রোমাটিন, যেটা পেঁচানো কম থাকে। আচ্ছা, এবার অবশ্য ক্রোমাটিড কি, ক্রোমাটিড, ক্রোমাটিড, ক্রোমাটিডটা কি? তোমরা যে মায়োসিস মাইটোসিস বিভাজন পড়ছিলা 9-10, সেখানে দেখছিলাম মেটাফেজ পর্যায়ে একটা ধাপ আছে। এই মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমটা লম্বালম্বি ভাবে ভাগ হয় দুইটা অংশে। মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম দুইটা কি হয়, তোমার লম্বালম্বি ভাবে দুই ভাগে ভাগ হয়ে যায়। তখন এটাকে বলা হয় হচ্ছে ক্রোমাটিড। অর্থাৎ তোমার তখন ক্রোমোজোমটা দেখতে কেমন লাগে, এরকম লাগে। অর্থাৎ এটা বড় করে আঁকলাম, ছোট করে আঁকলে আরো ছোট আঁকা যায়। তো তখন দুই ভাগ হয়ে যায়, ঠিক আছে, এরকম দুই ভাগ হয়ে যায়। তো এটা হলো দুইটা ক্রোমাটিড, একটা ক্রোমোজোম ভাগ হয়ে এরকম দুইটা ক্রোমাটিড হয়ে গেছে, ঠিক আছে। তো ক্রোমাটিড এটা কোথায় হয়? মেটাফেজ পর্যায়ে। কোথায় হয়? মেটাফেজ পর্যায়ে। খুবই খুবই ইম্পর্টেন্ট, পর্যায়টার নাম মনে রাখতে হবে, যে মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোম কি হয়, যে লম্বালম্বি দুইটা অংশে ভাগ হয়। ক্রোমোজোম লম্বালম্বি দুইটা অংশে ভাগ হয়, এটাকে বলা হয় হচ্ছে ক্রোমাটিড। কি বলা হয়? ক্রোমাটিড। আচ্ছা, তো এই যে ক্রোমাটিডটা উৎপন্ন হইলো, মেটাফেজের পরের ধাপটার নাম কি বলতো? মেটাফেজের পরের ধাপটার নাম হচ্ছে অ্যানাফেজ। কি? অ্যানাফেজ। অ্যানাফেজ পর্যায়ে যায় এই ক্রোমাটিডটা আবার ক্রোমোজোম হয়ে যায়। অ্যানাফেজ পর্যায়ে, অ্যানাফেজ পর্যায়ে যখন যাবে, তখন কি হয়, তোমার ক্রোমোজোম গুলো বিপরীত মেরুর দিকে চলে যায়, তাই না? একটা আর একটা মেরুর দিকে চলে যায়। তখন ভাইয়া মেটাফেজের পর প্রো মেটাফেজ আছে না হ্যাঁ, নাকি? মেটাফেজের আগে প্রোমেটাফেজ। ও আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছি। প্রথমটা হচ্ছে প্রোফেজ, বুঝছো, তারপরে হচ্ছে প্রোমেটাফেজ, তারপরে হচ্ছে মেটাফেজ, পরে হচ্ছে অ্যানাফেজ, পরে টেলোফেজ। দেখো ক্রোমোজোমটার কি পরিণতি হয়, দেখো প্রোফেজের মধ্যে, প্রোফেজ পর্যায়ে ক্রোমোজোমটা সবচেয়ে মানে প্রথমবারের মতো দৃষ্টিগোচর হয় যে ক্রোমোজোম আছে প্রোফেজে। প্রোফেজে তখন পানি কি হয়, বিয়োজন হয়। পানি বিয়োজন হওয়ার ফলে ক্রোমোজোম গুলো আস্তে আস্তে কি হইতে শুরু করে, খাটো এবং মোটা হইতে শুরু করে, ঠিক আছে। প্রোমেটাফেজে সেটা আরেকটু খাটো এবং মোটা হয়। এবং মেটাফেজ পর্যায়ে যায় সেটা হচ্ছে একদম মেরুর মাঝামাঝি চলে আসে, একটা পর্যায়ের মাঝামাঝি পর্যায়ে চলে আসে। ধরো এটা তোমার একটা পর্যায় মেটাফেজ, এটার মাঝামাঝি, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। ক্রোমোজোমটা এই বিষুবীয় অঞ্চলে চলে আসে। বিষুবীয় অঞ্চল মনে হচ্ছে একদম মাঝামাঝি যে পর্যায়টা, এখানে আসার পরে তোমার ক্রোমাটিড হয়। এটা ক্রোমোজোম দুটো ভাগ হয়ে যে কি হয়, ক্রোমোজোম হয়। এবং ক্রোমোজোম দুটো ভাগ হয়ে কি হয়, ক্রোমাটিড হয়। এবং এই দুটো সবচেয়ে বেশি তোমার কি খাটো এবং মোটা হয়, এবং দেখতে সবচেয়ে সুবিধা হয় মাইক্রোস্কোপে। অর্থাৎ মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমটা সহজে দেখা যায়, সহজে, খুব সহজে দেখা যায়। তারপর অ্যানাফেজ পর্যায়ে যে কি হয়, তোমার এই ক্রোমোজোম গুলো, এই ক্রোমাটিড গুলো পরস্পর কি হয়ে যায়, বিপরীত মেরুতে চলে যায়। তখন আকৃতি হয় VLJI। কি আকৃতি হয়? VLJI, এরকম আকৃতি হয় ক্রোমোজোম গুলো। একটা হচ্ছে মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, মনে পড়ে কি? জি আচ্ছা, ভাইয়া। তখন এই যে বিপরীত মেরুতে চলে গেল, এরকম VLJI হয়ে গেল। হ্যাঁ, এরকম হয়ে গেল ক্রোমোজোম গুলো। তারপর টেলোফেজ পর্যায়ে যায় কি হয়, আবার পুনরাবৃত্তি হয়। পুনরাবৃত্তি হয় বলতে, আগে প্রোফেজ পর্যায়ে কি ছিল, প্রোফেজে জল বিয়োজন হয়েছিল, অর্থাৎ পানি চলে যাচ্ছিল। আবার টেলোফেজে কি হয়, পানি আবার যোজন হয়, আবার পানি যুক্ত হওয়া শুরু করে। যখন পানি যুক্ত হওয়া শুরু করে তখন কি হয়, তোমার এই মাঝামাঝি পর্যায়টা ভাগ হয়ে যায়, দুইটা জিনিস ভাগ হয়ে যায়, অপত্য ক্রোমোজোম হয়ে যায়। হ্যাঁ, অপত্য কোষ হয়ে যায় এবং মাঝামাঝি পর্যায়ে ভাগ হয়ে যায়। তো এটা আমরা একটু পরে পড়বো, মানে কোষ বিভাজনে। তো এখন আপাতত না জানলেও চলবে। এখন দেখো সেন্ট্রোমিয়ার কি, হোয়াট ইজ সেন্ট্রোমিয়ার?
সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার কি? এটা একটা অঞ্চল, এটা একটা অঞ্চল যেটা থাকবে অরঞ্জিত। আমরা বলবো অরঞ্জিত মানে কি? বর্ণহীন বা বর্ণহীন অঞ্চল। তো একটা প্রতিটা ক্রোমোজোমের মধ্যে একটা করে সেন্ট্রোমিয়ার থাকে। প্রতিটা ক্রোমোজোমের মধ্যে কি থাকে? একটা করে সেন্ট্রোমিয়ার থাকে। ঠিক আছে, প্রতিটা ক্রোমোজোমে একটা করে সেন্ট্রোমিয়ার থাকে। তো এই সেন্ট্রোমিয়ারটা থাকে হচ্ছে অরঞ্জিত, অর্থাৎ এটা বর্ণহীন থাকে। কি থাকে? বর্ণহীন থাকে। তো প্রতিটা আদর্শ ক্রোমোজোমে, এক একটা আদর্শ ক্রোমোজোমে একটা করে সেন্ট্রোমিয়ার থাকে। একটা আদর্শ ক্রোমোজোমে একটা করে সেন্ট্রোমিয়ার থাকে। সেন্ট্রোমিয়ার থাকে। ঠিক আছে, একটা করে সেন্ট্রোমিয়ার থাকে। আচ্ছা, তো ক্রোমোজোমের আহ সেন্ট্রোমিয়ারটা ক্রোমোজোমের যে খাঁজে থাকে, একটা ক্রোমোজোমের খাঁজ সৃষ্টি করে সেখানে। এই ক্রোমোজোমের যে খাঁজে থাকে, যে খাঁজে থাকে তাকে বলা হয় কি বলতো? খাঁজ মানে হচ্ছে তোমার হচ্ছে একটা মানে জায়গা তৈরি করে দেয় সেন্ট্রোমিয়ারটা থাকার জন্য। ঠিক আছে, এটাকে বলা হয় প্রাইমারি কনস্ট্রিকশন বা কাইনেটোকোর। কি বলা হয় এটাকে? কাইনেটোকোর বা মুখ্য কুঞ্চন। কি বলা হয়? মুখ্য কুঞ্চন। অর্থাৎ ক্রোমোজোমের যে স্থানে থাকবে এই সেন্ট্রোমিয়ারটা তাকে বলা হয় কাইনেটোকোর বা মুখ্য কুঞ্চন। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে কাইনেটোকোরটা চিনলাম আমরা, হ্যাঁ, যে যেখানে সেন্টিমিটারটা থাকতে পারে। তাহলে কাইনেটোকোর নামে একটা জিনিস আছে, চিনলাম। এবার আসো ক্রোমোমিয়ার। কি মিয়ার? ক্রোমোমিয়ার। দেখো ক্রোমোমিয়ারটা কি? ক্রোমোমিয়ার, তোমরা মায়োসিস ডিভিশনটা এখনো পড়ো নাই, কারণ 9-10 এটা ছিল না, শুধু নাম শুনছো। এই মায়োসিসের আবার ধাপ আছে, প্রোফেজ ধাপ আছে। কয়টা ধাপ আছে? দুইটা ধাপ আছে, মায়োসিস ওয়ান, মায়োসিস টু। মায়োসিস ওয়ানের প্রোফেজ ধাপে আবার 5টা উপধাপ আছে, উপদশা আছে। প্রোফেজের মধ্যে আরো 5টা উপদশা আছে। তার মধ্যে একটা হচ্ছে প্যাকাইটিন উপদশা। কি উপদশা? প্যাকাইটিন। তো প্রোফেজের মধ্যে যে ধাপগুলো আছে যেমন জাইগোটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, প্যাকাইটিন, এরকম 5টা কি আছে? উপদশা আছে। সেইখানে এই ক্রোমোমিয়ারটা সর্বপ্রথম কি হয় স্পষ্টভাবে দেখা যায়। এবং প্যাকাটিন উপদশাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মায়োসিস বিভাজনের জন্য। ঠিক আছে, তাহলে এটা কোথায় দেখা যায়? যে মায়োসিস মায়োসিস ওয়ানের প্রোফেজ দশার প্যাকাইটিন উপদশায়, প্যাকাইটিন উপদশায় সর্বপ্রথম কি হয় স্পষ্টভাবে দেখা যায়। অবস্থানটা কি হয় স্পষ্টভাবে দেখা যায়। এবার আসা হচ্ছে গৌণ কুঞ্চন। কিরে, কি অবস্থা? আচ্ছা, এবার আসো গৌণ কুঞ্চন। তো বন্ধু নীলার কি খবর? ঢাকা গেছে রে। কি করতে? প্রতিজ্ঞার সাথে দেখা করতে? কোথায় জানে? অনেক মনে করে এখন সবসময় চাপে থাকে। নিলয় তুষার লাগে সাড়ে চলে গেল। নীলয়কে দাদা মাইর দিব রে।
ওটা ছেড়ে দিচ্ছি সেদিনকে। আমরা এত ভালো পলিটিক্স করে দিলে তো বাবা হ্যাঁ রে। দেখো, গৌণ কুঞ্চন। তো আমরা একটু আগে পড়লাম মুখ্য কুঞ্চন। মুখ্য কুঞ্চন মানে হচ্ছে মানে প্রাইমারি, যেটা একদম যেখানে সেন্ট্রোমিয়ারটা থাকে আর কি, অবস্থান করতে পারে। তো মুখ্য কুঞ্চন ছাড়াও একটা ক্রোমোজোমে কি থাকতে পারে, গৌণ কুঞ্চন থাকতে পারে। এটাকে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল। কি বলা হয় এটাকে? নিউক্লিওলাস, নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, পুনর্গঠন অঞ্চল বলা হয়। ঠিক আছে। তো মানুষের ক্ষেত্রে 5টা ক্রোমোজোমে এটা থাকতে পারে, মানুষের 5টা ক্রোমোজোমে এটা থাকতে পারে, নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল থাকতে পারে। এটা হচ্ছে 13 নাম্বার, 14 নাম্বার, 15, 21 এবং 22 নাম্বার ক্রোমোজোমে এটা থাকতে পারে। ঠিক আছে, এগুলো থাকতে পারে। আচ্ছা, তাহলে এটা হলো নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, গৌণ কুঞ্চন বা সেকেন্ডারি কনস্ট্রিকশন। কনস্ট্রিকশন মানে হচ্ছে কুঞ্চন, কনস্ট্রিকশন। আচ্ছা, এরপর আসো স্যাটেলাইট। কি? স্যাটেলাইট, হোয়াট ইজ স্যাটেলাইট? অর্থাৎ যে ক্রোমোজোমে নিউক্লিওলাস থাকে, কি থাকে? নিউক্লিওলাস থাকে, সেটাই হচ্ছে স্যাটেলাইট। যেই ক্রোমোজোমে কি থাকে? নিউক্লিওলাস থাকে। যেই ক্রোমোজোমে কি থাকে? নিউক্লিওলাস থাকে, নিউক্লিওলাস থাকে, এটা হলো স্যাটেলাইট। এই জন্য এটাকে বলে স্যাট ক্রোমোজোম। কি বলা হয়? স্যাট ক্রোমোজোম। স্যাটেলাইট কি করে বলো তো? সংকেত পাঠায়, তাই না? স্যাটেলাইট কি করে? সংকেত পাঠায়। So, এটাও কি করবে? সংকেত পাঠাবে। সংকেত পাঠানোর কাজে ব্যবহার করা হবে। ঠিক আছে। আচ্ছা, তো এটা বলে সেট ক্রোমোজোম। তো মনে রাখবা যে সোলা, সোলা মানে কি? বুট। আমরা যে ছোলা মুড়ি খাই রোজার সময়, এই সোলার 1 নং ক্রোমোজোমে সেট ক্রোমোজোম পাওয়া যায়। কয় নাম্বার ক্রোমোজোমে? 1 নাম্বার ক্রোমোজোমে সেট ক্রোমোজোম পাওয়া যায়। বুঝছো? আচ্ছা, এবার আসো তোমার টেলোমিয়ার। ক্রোমোজোমের ভৌত গঠন এগুলো, ঠিক আছে? সবগুলো হচ্ছে ভৌত গঠনের মধ্যে পড়ে। টেলোমিয়ার, টেলোমিয়ারটা কি? এটা হচ্ছে তোমার আহ যারা তোমার অধিক বয়সের মানুষ আছে, তো তাদের কি রোধে করে? জরা রোধ। জরা রোধটা কি? জরা রোধটা হচ্ছে তোমার অল্প বয়সে বৃদ্ধ হয়ে যাওয়া, এটা থেকে রক্ষা করে। ঠিক আছে। এই ক্রোমোজোম গুলো বা এই জিনিসটা হচ্ছে জরা রোধ। জরা রোধ করে। জরা রোধ মানে হচ্ছে অল্প বয়সে যারা বুড়ি হয়ে যায় বা বুড়ো হয়ে যায়, সেটা হচ্ছে জরা রোধ। ঠিক আছে। তো এটার জন্য একটা এনজাইম কাজ করে টেলোমিয়ার থেকে, সেটা হচ্ছে টেলোমারেজ এনজাইম। এনজাইমটার নাম কি? টেলোমারেজ এনজাইম। টেলোমারেজ এনজাইম, এই এনজাইমটা জরার রোধে কাজ করে থাকে, অর্থাৎ অল্প বয়সে যারা বুড়িয়ে যায় বা বুড়া হয়ে যায় তা সেটা রক্ষা করে আর কি সেখান থেকে। ঠিক আছে। আচ্ছা, এখন টেলোমিয়ারটা আসলে কি? এটা হচ্ছে তোমার ক্রোমোজোমের মাথায়। এটা কই থাকবে বলো তো টেলোমিয়ারটা? ক্রোমোজোমের মাথায়। ক্রোমোজোমের মাথায় ডিএনএ, ডিএনএ এর রিপিটেড সিকোয়েন্স। রিপিটেড সিকোয়েন্স মানে কি? একটা ডিএনএ আর একটা ডিএনএ এভাবে কি
রিপিটেড ভাবে কি সাজানো থাকবে, রিপিটেড সিকোয়েন্স, রিপিটেড সিকোয়েন্স, ডিএনএ গুলো একটার সাথে আরেকটার পর কি এরপর একটার পর একটা আবার কি থাকবে, সাজানো থাকবে, এটাই হচ্ছে টেলোমিয়ার। ক্রোমোজোমের মাথায় ডিএনএর রিপিটেড সিকোয়েন্স, এটাই হচ্ছে তোমার টেলোমিয়ার। এখান থেকে এতটুকু করলেই আনাফ, মনে থাকবে। আচ্ছা হ্যাঁ তাহলে তুমি আরেকবার। টেলোমিয়ারটা, হুম। টেলোমিয়ারটা হচ্ছে কি করে মনে রাখবা, টেলোমিয়ার থেকে একটা এনজাইম নিঃসৃত হয়, তার নাম টেলোমারেজ এনজাইম। এই টেলোমারেজ এনজাইমটা অল্প বয়সে যারা হচ্ছে বুড়িয়ে যায় বা অল্প বয়সে বুড়ো হয়ে যায় তাদের সেটা থেকে রক্ষা করে। আবার অধিক যারা অনেক বয়স্ক মানুষ তাদেরকেও এটা থেকে একটু রক্ষা করে, রক্ষা করতে পারে আর কি টেলোমারেজ এনজাইমটা। তো ক্রোমোজোমের মাথার মধ্যে একটা মানে ডিএনএ রিপিটেড সিকোয়েন্স, মানে একটা ডিএনএ পরে আরেকটা ডিএনএ, আরেকটা ডিএনএ পরে আরেকটা ডিএনএ, এভাবে কি থাকে ডিএনএ গুলো রিপিটেড ভাবে সাজানো থাকে একটার পর একটা। এটাই হলো টেলোমিয়ার, এটাই কি টেলোমিয়ার। এতটুকু জানলেই আনাফ, এখান থেকে আর কিছু জানতে হবে না। এবার আসো হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোমের প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথমত হচ্ছে অবস্থান অনুসারে এবং সংখ্যা অনুসারে দুই ভাবে আছে। প্রথমে তো আমরা পড়ি হলো সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে। কি অনুসারে? সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে। দেখো আমরা একটু আগে বলছিলাম সেন্ট্রোমিয়ারটা কি, একটা অরঞ্জিত অংশ, মানে বর্ণহীন অংশ যেটা ক্রোমোজোমের মধ্যে থাকে। থাকতে পারে মধ্যবর্তী অঞ্চলে, থাকতে পারে এক পাশে, থাকতে পারে উভয় পাশে। আমরা একটু আগে পড়ছি আদর্শ ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকে, কিন্তু একটা বাদেও কিন্তু অন্যান্যতে দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, অনেক থাকতে পারে, এরকমও থাকতে পারে। সো সেন্ট্রোমিয়ারের সংখ্যা এটা হচ্ছে মনোসেন্ট্রিক। মনোসেন্ট্রিক মানে কি, মানে হচ্ছে সেন্ট্রিক মানে হচ্ছে মধ্যস্থানে থাকবে, কি থাকবে মধ্যস্থানে। কয়টা থাকবে? একটা, মনো মানে একটা, তাহলে একটা সেন্ট্রোমিয়ার সেটা কি সেন্টারে থাকবে, মানে মধ্যখানে থাকবে, এটাই হচ্ছে মনোসেন্ট্রিক। যেমন অধিকাংশ উদ্ভিদে, অর্থাৎ অধিকাংশ উদ্ভিদ প্রজাতিতে, অধিকাংশ উদ্ভিদ প্রজাতিতে হচ্ছে তোমার এটা দেখা যাবে। সো বেশিরভাগই কিন্তু মনোসেন্ট্রিক একটা থাকে। ঠিক আছে, ডাইসেন্ট্রিক। এবার আসো ডাই। ডাই মানে কি দুইটা থাকবে, কয়টা? দুইটা সেন্ট্রোমিয়ার থাকবে, দুইটা সেন্টিমিটার থাকবে, কয়টা বলো তো? দুইটা। যেমন গমের মধ্যে, গমের কয়েকটা প্রজাতি আছে, সেখানে তোমার দুইটা থাকতে পারে ডাইসেন্ট্রিক, দুইটা সেন্ট্রোমিয়ার থাকতে পারে। তারপর পলিসেন্ট্রিক। পলি মানে হচ্ছে অনেক, কয়টা? অনেকগুলা। যেমন কলা গাছের মধ্যে দেখা যায়, এটা কোন গাছের মধ্যে? কলা গাছের মধ্যে, কলা গাছের মধ্যে দেখা যায় পলিসেন্ট্রিক। আর যদি বলে ডিফিউজড, ডিফিউজড মানে কি, তোমরা ওই যে লাইট ফিউজ হয়ে যায় না, ফিউজ হয়ে মানে কি লাইট ঠিক মতো কাজ করতে পারে না, তাই না? আবার একটু ঠিক করলে কাজ করে, এরকম আছে। তার মানে সুস্পষ্ট হবে কোনো সেন্ট্রোমিয়ার নাই এখানে। ডিফিউজড মানে কি সুস্পষ্ট হবে কোনো সেন্ট্রোমিয়ার থাকে না। হ্যাঁ, একদম স্পষ্ট না, বাট থাকে আবার থাকে না, থাকে আবার থাকে না, এরকম। এটা হলো ডিফিউজড। ঠিক আছে, আর একটা হলো অ্যাসেন্ট্রিক। অ্যাসেন্ট্রিক মানে কি জানো? একদমই নাই। এ এ মানে হচ্ছে নাই, একদমই নাই। ঠিক আছে, একদমই নাই। আচ্ছা, একদমই নাই, এটা হচ্ছে অ্যাসেন্ট্রিক। তাহলে মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক। তোমাদের প্রশ্ন আসবে এইভাবে যে অধিকাংশ উদ্ভিদ প্রজাতিতে নিচের কোনটি দেখা যায়? মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজড। তো উত্তর হবে মনোসেন্ট্রিক। অথবা আসবে কলা গাছের মধ্যে নিচের কোন সেন্ট্রোমিয়ারটা দেখা যায়, মানে কোন ক্রোমোজোমটা দেখা যায়, তখন বলবা পলিসেন্ট্রিক। তো অপশন দেখে বুঝতে হবে আর কি যে কি বলছে। আচ্ছা এবার আসো অবস্থান অনুযায়ী, কি অনুযায়ী? অবস্থান অনুযায়ী, সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এটা একটু দেখি আমরা।
অবস্থান মানে কি? এটা চার প্রকার। এটা কয় প্রকার বলো তো? চার প্রকার। একটা হচ্ছে ভি, একটা হচ্ছে এল, একটা হচ্ছে আই, একটা হচ্ছে জে। ভি মানে হচ্ছে মেটাসেন্ট্রিক। কি? মেটাসেন্ট্রিক। অর্থাৎ এটাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক। মেটা মানে হচ্ছে মধ্য, মেটা মানে কি? মধ্য। আর সেন্ট্রিক মানে হলো কেন্দ্র। তাহলে দেখো, এই সেন্ট্রোমিটারটা কই থাকবে? মধ্য কেন্দ্রে। কই থাকবে? মধ্য কেন্দ্রে। এই জন্য ভি লিখলে কি হয়, এই যে এইখানে, এইখানে সেন্টিমিটার থাকবে, এই যে এইখানে, মধ্যখানে। বুঝতে পারছো? তো এটা দেখা যায় কোথায়? উদাহরণটা হচ্ছে সোলানাম নিগ্রাম। সোলানাম নিগ্রাম মানে গোল আলু। কি? গোল আলু। গোল আলু। এখানে অধিকাংশই হচ্ছে, বা সব কয়টাই হচ্ছে মোটামুটি মেটাসেন্ট্রিক। সব কয়টা মোটামুটি কি? মেটাসেন্ট্রিক। এছাড়া মানুষের এক্স ক্রোমোজোম মনে রাখবা। মানুষের এক্স ক্রোমোজোম, এটাও হচ্ছে কি বলতো? মেটাসেন্ট্রিক। ঠিক আছে। আচ্ছা, তাহলে মেটাসেন্ট্রিক গেল। আচ্ছা, এগুলো কোথায় পাওয়া যায় বলো তো? এই যে অবস্থান অনুযায়ী যে পড়তেছি, একটু আগে বলছি যে অ্যানাফেজ পর্যায়ে, মেটাফেজের পরে যখন অ্যানাফেজ পর্যায়ে যায়, তখন ক্রোমোজোম গুলো, যে ক্রোমাটিড গুলো ছিল, ক্রোমাটিড গুলো কি হয়? পরস্পর বিপরীত মেরুতে চলে যায়। পরস্পর কি হয়ে যায়? বিপরীত মেরুতে চলে যায়। বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর কই যায়? উল্টা দিকে চলে যায়। একটা যায় এই পাশে আর একটা যায় এই পাশে। ঠিক আছে। আচ্ছা, অর্থাৎ মানে বিষুবীয় অঞ্চল বলতে বোঝায় মধ্যবর্তী অঞ্চল। এখান থেকে তারা চলে যায় মেরুর দিকে। মেরু মানে হচ্ছে উল্টা পাশে, একদম মেরুর কাছাকাছি চলে যায়। আচ্ছা, তো এল মানে হচ্ছে কি? সাব মেটাসেন্ট্রিক। কি? সাব মেটাসেন্ট্রিক। তাহলে মেটাসেন্ট্রিক মানে একটু আগে পড়লাম যে মধ্য কেন্দ্র। আর সাব মানে হচ্ছে উপ। সাব মানে কি? উপ। তাহলে উপ মধ্য কেন্দ্র। উপ মধ্য কেন্দ্র। উপ মধ্য কেন্দ্র। ঠিক আছে। এই জন্য এটার আকৃতিটা কি? এল। এল এল দেখতে কেমন? এটা একটু বড় থাকে, এটা একটু ছোট থাকে। So, এইখানে থাকে ক্রোমোজোমটা, সেন্ট্রোমিয়ারটা। ঠিক আছে। মানে এক পাশে থাকে আর কি। আচ্ছা, এবার আসো হচ্ছে তোমার টেলোসেন্ট্রিক। আই মানে কি? আই মানে হলো টেলো। টেলোসেন্ট্রিক। টেলো মানে কি? প্রান্ত। টেলো মানে বলো কি? প্রান্ত। প্রান্তের দিকে আছে, তার মানে আইটা কি? আইটা এইভাবে লেখে, তাই না? আইটা এইভাবে লেখে, তাহলে প্রান্তে থাকবে, প্রান্তে। প্রান্ত কেন্দ্রিক। ওই থাকবে, প্রান্ত কেন্দ্রিক থাকবে। প্রান্ত কেন্দ্রিক। ঠিক আছে। তাহলে প্রান্ত কেন্দ্রিক। তাহলে মনে রাখবা, মানুষের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে কোনো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম নাই। মানুষে মানুষে কোনো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম থাকে না। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম থাকে না। মানুষে কি থাকে না? কোনো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম থাকে না। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম থাকে না। আচ্ছা, এবার আসো অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক মানে কি? অ্যাক্রো। অ্যাক্রো মানে হচ্ছে অ্যাক্রো। এটা লিখবো অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক। অর্থাৎ জে লিখলে কি হয়? জে লিখলে এরকম দেখায়। তাহলে এখানে প্রয়োজন থাকতে পারে এইখানে, সেন্টিমিটারটা, সরি, সেন্টিমিটার থাকতে পারে কোথায়? এইখানে, জের এই মাথার এখানে। এটা হচ্ছে উপপ্রান্ত কেন্দ্রিক। এটা কি হবে? উপপ্রান্ত। অর্থাৎ প্রান্ত কেন্দ্রিক বললাম একটু আগে, তাহলে এটা কি হবে? উপপ্রান্ত। 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 এটা দেখা যায় কোথায়? ঘেট কচু। কোথায় দেখা যায়? ঘেট কচুতে। ঘেট কচুতে দেখা যায়। ঠিক আছে। ঘেট কচুতে দেখা যায়। এবং এটা হচ্ছে উপপ্রান্ত কেন্দ্রিক। আচ্ছা, এবার আসো
নর্মালি আমরা এগুলো পড়লাম হচ্ছে সেন্ট্রোমিয়ার দিয়ে। এবার আসো লিঙ্গ নির্ধারণ অনুযায়ী দেহ গঠন ও লিঙ্গ নির্ধারণ। এটা তোমরা জানো যে একটা থাকে অটোজোম, আরেকটা থাকে হচ্ছে সেক্স ক্রোমোজোম। অটোজোম মানে কি? অটোজোম মানে হচ্ছে যারা দেহ গঠন করে, কি করে, যারা দেহ গঠন করে। অর্থাৎ আমাদের মানুষের ক্ষেত্রে কয় জোড়া আছে? 23 জোড়া। 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম, আর এক জোড়া হচ্ছে কি, সেক্স ক্রোমোজোম। এক জোড়া কি, সেক্স ক্রোমোজোম। তো পুরুষের ক্ষেত্রে কি আছে? এক্স ওয়াই দুইটাই আছে। পুরুষের ক্ষেত্রে আছে এক্স ওয়াই, আর নারীদের ক্ষেত্রে আছে হচ্ছে দুইটাই এক্স। অর্থাৎ এখানে সেম ইকুয়াল এক্স এক্স থাকে, আর পুরুষের ক্ষেত্রে থাকে এক্স ওয়াই। সো লিঙ্গ নির্ধারণটা কিন্তু হয় পুরুষ থেকে, যে কোন ক্রোমোজোমটা হচ্ছে বিবেচিত হবে, নিষেধ করবে কোন ক্রোমোজোমটা, এটা অনুযায়ী কিন্তু তোমার লিঙ্গ নির্ধারণটা হয়, পুরুষ হবে নাকি মহিলা হবে। আচ্ছা, এগুলো আমরা জানলাম। এবার আসো হচ্ছে ক্রোমোজোমের যে রাসায়নিক উপাদান আছে, এটা আমরা যে রাসায়নিক গঠনটা, এটা একটু জটিল প্রকৃতির, ঠিক আছে, এটা একটু জটিল প্রকৃতির রাসায়নিক গঠনটা। তো প্রথমত আমরা জানবো হচ্ছে ক্রোমোজোমের মধ্যে কি থাকে। থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকে, এবং কি থাকে, প্রোটিন থাকে, তাই না? প্রোটিন। তো নিউক্লিক অ্যাসিড আবার দুই প্রকার, একটা ডিএনএ, একটা আরএনএ। কি থাকে? একটা ডিএনএ, একটা থাকে আরএনএ। নিউক্লিক অ্যাসিডের মধ্যে থাকে ডিএনএ এবং কি থাকে, আরএনএ থাকে। ডিএনএ মানে কি? রিয়া, ফাবিয়া কই গেল? সে কি ঘুমায় গেছে? আছে ভাই এইখানেই। ক্লাসে আসবে না? ও চলে গেছে কেন? ভাই আমরা তো অনেক টায়ার, সারাদিনই পড়াশোনা করতেছি, এই জন্য মনে হয় খারাপ লাগতেছে। হয়েছে অনেক টায়ার্ড, তোমরা ক্লাসে আসতে বলো। দেখো, ডিএনএ মানে হচ্ছে কি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে। তো এক একটা ক্রোমোজোমে তোমার ডিএনএ কতটুকু থাকে? 45 ভাগ। কত ভাগ থাকে? 45 ভাগ থাকে। এখন ডিএনএ গঠিত হয় কি দ্বারা? আমাদের জানতে হবে না এটা? ডিএনএ গঠিত হয় নিউক্লিওটাইড দ্বারা। কি দ্বারা? নিউক্লিওটাইড দ্বারা। ডিএনএটা গঠিত হয় নিউক্লিওটাইড দ্বারা। নিউক্লিওটাইড। এখন বলবা নিউক্লিওটাইড কি দিয়ে গঠিত হয়? এটা গঠিত হয় তিনটা জিনিস দ্বারা। একটা হচ্ছে পেন্টোজ সুগার, একটা হলো পেন্টোজ সুগার। কতক্ষণ পড়াইলাম? 1 ঘন্টা কি হয়েছে এখনো? পেন্টোজ সুগার, আর একটু পড়াবো শেষের দিকে। নাইট্রোজেন ঘটিত বেস, এবং থাকে কি বলতো, ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ। আর কি থাকে? অজৈব ফসফেট বা ফসফরিক অ্যাসিড। দেখো, নাইট্রোজেন ঘটিত বেস কি কি আছে বলো? আছে পাইরিন এবং পাইরিডিমিন। দেখো, পেন্টোজ সুগারটা কি? এটা হচ্ছে রাইবোজ শর্করা। কি শর্করা? রাইবোজ শর্করা, যেখানে 5 কার্বন বিশিষ্ট শর্করা থাকে। 5 কার্বন, C5H10O5, এইটা হলো রাইবোজ শর্করা। আর বেজ, নাইট্রোজেন ঘটিত বেজ মানে কি? এটা মানে হচ্ছে পিউরিন ও পাইরিডিমিন। পাইরিডিমিন, ঠিক আছে। পিউরিন মানে হচ্ছে অ্যাডিনিন এবং গুয়ানিন। পিউরিন মানে কি? অ্যাডিনিন আর গুয়ানিন। অ্যাডিনিন এবং গুয়ানিনটা হচ্ছে পিউরিন। আর পাইরিডিমিনটা হচ্ছে কি? থায়ামিন, সাইটোসিন। থায়ামিন এবং সাইটোসিন। থায়ামিন ও সাইটোসিন। সাইটোসিন, এটা হচ্ছে তোমার নাইট্রোজেন ঘটিত বেজ। তো এটা জানলাম আমরা। এটা হলো ডিএনএ তে থাকে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। এখান থেকে একটা জিনিস জানবা, সেটা হচ্ছে রাইবো শর্করাটা আছে না,
ডিঅক্সি মানে কি, একটা অক্সিজেন চলে গেছে, রাইবোস শর্করা থেকে কি চলে গেছে, একটা অক্সিজেন চলে গেছে, তাহলে এখানে কয়টা হবে অক্সিজেন, চারটা। ঠিক আছে, এটা হলো ডিঅক্সি রাইবো। আর রাইবো মানে হচ্ছে, রাইবো নিউক্লিক অ্যাসিডে থাকে হচ্ছে পাঁচটাই, থাকে অক্সিজেন থাকে পাঁচটাই, আর ডিএনএ থাকে হচ্ছে চারটা, কারণ একটা চলে গেছে, ডিঅক্সি। তাহলে রাইবো শর্করা থেকে একটা অক্সিজেন চলে গেছে, তাহলে সেটা হবে কি, ডিএনএ এর গঠনের জন্য। আচ্ছা, এবার আসো আরএনএ। আরএনএ থেকে কি পড়বো, আরএনএ কি দ্বারা গঠিত হয়, আরএনএ, আরএনএ গঠিত হয় হচ্ছে তোমার অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং কি ইউরাসিল থাকে, কি থাকে, থায়ামিনের বদলে কি থাকে, ইউরাসিল থাকে, থায়ামিনের বদলে থাকে ইউরাসিল। আর থাকে হচ্ছে রাইবোস শর্করা, কি থাকে, রাইবোস শর্করা। আর হচ্ছে তোমার অজৈব ফসফেট, এটা হচ্ছে আরএনএ এর জন্য থাকে। আচ্ছা, এবার আসো ক্রোমোজোমের যে রাসায়নিক গঠনটা, এটা একটু জানতে হবে, যে রাসায়নিক গঠনটা কি ক্রোমোজোমের, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, ক্রোমোজোমের রাসায়নিক গঠন, রাসায়নিক গঠন, রাসায়নিক গঠনের মধ্যে কি আছে। তাহলে আমরা জানলাম যে থাকবে, কি থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে, নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ থাকবে, থাকবে প্রোটিন, প্রোটিনের মধ্যে কি থাকবে বলতো, থাকবে হিস্টোন প্রোটিন এবং নন হিস্টোন প্রোটিন, হিস্টোন থাকবে এবং নন হিস্টোন থাকবে। হিস্টোন মানে হচ্ছে যারা ক্ষারক, হিস্টোন মানে হচ্ছে যারা ক্ষারক, ক্ষারক ধর্মী, ক্ষারক ধর্মী। এবং ক্রোমোজোমের গাঠনিক উপাদান, এটা হচ্ছে ক্রোমোজোমের কি গাঠনিক উপাদান হিসেবে কাজ করবে, ক্রোমোজোমের গাঠনিক উপাদান, এটা হচ্ছে ক্রোমোজোমের গাঠনিক উপাদান, এটা এই প্রোটিনটা হচ্ছে ক্রোমোজোমের গাঠনিক উপাদান। আরেকটা আছে নন হিস্টন, কি হিস্টন, নন হিস্টন, এটা হচ্ছে অ্যাসিড ধর্মী, কি ধর্মী, অ্যাসিড ধর্মী, অ্যাসিড, অ্যাসিড ধর্মী। এটা কাজ করে কি হিসেবে, এনজাইম হিসেবে কাজ করে, কি হিসেবে কাজ করে, এনজাইম হিসেবে কাজ করে, এনজাইম, এনজাইম হিসেবে কাজ করে। তো হিস্টোন প্রোটিন কি কি আছে, H1 আছে, H2 আছে, H3 আছে, H4 আছে, H1, H2, H3, H4, এরা হচ্ছে হিস্টোন প্রোটিন। ঠিক আছে, এরা হচ্ছে কি হিস্টোন প্রোটিন। আর নন হিস্টোন, এটা জানতে হবে না, দরকার নাই। এছাড়া কি থাকবে, ধাতব আয়ন থাকবে, কি থাকবে, ধাতব আয়ন। ধাতব আয়ন কি কি থাকে বলতো ক্রোমোজোমের মধ্যে, ক্যালসিয়াম থাকে এবং আয়রন থাকে, কি থাকে, ক্যালসিয়াম এবং আয়রন, এরা থাকে ধাতব আয়ন। আর এনজাইম থাকে, কি থাকে, এনজাইম, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, এনজাইম থাকে, কি থাকে, এই যে এখানে লিখে দিলাম, এনজাইম থাকে, ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজ, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। ঠিক আছে, আচ্ছা, এবার আসো আমাদের আহ এখানে থেকে কিছু অবজেক্টিভ জানতে হবে, যে আহ তোমার বি ক্রোমোজোমটা কি, হোয়াট ইজ বি ক্রোমোজোম। তাহলে এনজাইম কি থাকে, ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ। তো বি ক্রোমোজোমটা কি একটু জানি, এটা হচ্ছে একটা অতিরিক্ত ক্রোমোজোম, এটা একটা অতিরিক্ত ক্রোমোজোম, বি ক্রোমোজোমটা হচ্ছে একটা অতিরিক্ত ক্রোমোজোম, একটা অতিরিক্ত ক্রোমোজোম। এরা হচ্ছে কোনো সূত্র মেনে চলে না, মেন্ডেলিফের সূত্র আছে, ঠিক আছে, মেন্ডেলিয়ান সূত্র, এই মেন্ডেলিয়ান সূত্রটা তারা কি করে না, মেনে চলে না। অর্থাৎ এরা হচ্ছে হেটারোক্রোমাটিন, এরা হলো হেটারোক্রোমাটিন, এরা কি হেটারোক্রোমাটিন মানে হচ্ছে এরা কিন্তু, এদের ডিএনএটা কি থাকে, ডিএনএটা থাকে হচ্ছে নিষ্ক্রিয় এবং থাকে অধিক কুণ্ডলিত, এবং তারা থাকে অধিক কুণ্ডলিত, এবং এরা হচ্ছে হেটারোক্রোমাটিন, এবং এরা মেন্ডেলিয়ান কোনো সূত্র মেনে চলবে না। ঠিক আছে, যেমন ভুট্টা, এটা কোথায় পাওয়া গেছে, ভুট্টা, উলট চন্ডাল, উলট চন্ডাল, এখানে কি পাওয়া গেছে, বি ক্রোমোজোম পাওয়া গেছে, এখানে
বি ক্রোমোজোম পাওয়া গেছে। এছাড়া এই যে উলট চন্ডালটা আছে না, এখান থেকে একটা আহ, ওষুধ উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? ওষুধ। তার নাম হচ্ছে কলসিসিন। কলসিসিন অ্যালকালয়েড। অ্যালকালয়েড। এটা কোন কাজে ব্যবহার করা হয় জানো? কলসিসিন অ্যালকালয়েড আমাদের গেটে বাত আছে না, গেটে বাতের উত্তম ওষুধ। গেটে বাতের উত্তম ওষুধ। ঠিক আছে, এই যে উলট চন্ডাল থেকে কলসিসিন অ্যালকালয়েড উৎপন্ন করা হয়। এটা হচ্ছে গেটে বাতের উত্তম ওষুধ। মনে থাকবে। এটা হচ্ছে তোমার বি ক্রোমোজোম থেকে এতটুকু পড়া। এখন আসো ক্রোমোজোমের কাজ। ক্রোমোজোমের কাজ করলে মোটামুটি ক্রোমোজোম শেষ। তখন আমরা ডিএনএ তে চলে যাব। আচ্ছা, আর বেশিক্ষণ পড়াবো না। ডিএনএ এর যে গঠনটা না, জাস্ট এতটুকু বলে শেষ করে দেবো। আচ্ছা, ক্রোমোজোমের কাজ। কাজ কি? আমাদের এখান থেকে তিনটা গুরুত্বপূর্ণ কাজ জানতে হবে। যে ক্রোমোজোমকে বলা হয় কি? অভিব্যক্তির মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়। অভিব্যক্তির মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়। মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ বংশগতির যে পরম্পরা, এটা হচ্ছে মূল উপাদানটা কি? ক্রোমোজোম থেকে আসে। এই জন্য ক্রোমোজোমকে কি বলা হয়? বংশগতির ধারক এবং বাহক। ক্রোমোজোমটা কি? বংশগতির ধারক ও বাহক। ঠিক আছে। আরেকটা কাজ কি? জিন। ক্রোমোজোমের মধ্যে কি থাকে বলো? এখানে কি থাকে? ক্রোমোজোমে জিন থাকে। এই জিনটা হচ্ছে জীবনের ব্লু প্রিন্ট। কি? জীবনের ব্লু প্রিন্ট হিসেবে ব্যবহার করা হয়। ব্লু প্রিন্ট হিসেবে কাজ করে। ঠিক আছে। জীবনের ব্লু প্রিন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবা। জীবনের ব্লু প্রিন্ট, অভিব্যক্তির মূল উপাদান, এবং বংশগতির ধারক ও বাহক, এই তিনটা কাজ খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার আসো নিউক্লিক অ্যাসিড। কি আসো? নিউক্লিক অ্যাসিড। আমরা কিন্তু অলরেডি নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানছি একটু আগে। যে নিউক্লিক অ্যাসিডটা কি? আবিষ্কারকের নাম জানতে হবে। আবিষ্কার করছেন কে? অল্টম্যান। নামকরণ করছেন হচ্ছে অল্টম্যান। নাম কি? অল্টম্যান। আর আবিষ্কার করছেন কে বলতো? আবিষ্কার করছেন কে? বিজ্ঞানী ল্যাভাইন। বিজ্ঞানী ল্যাভাইন। বিজ্ঞানী ল্যাভাইন। তিনি হচ্ছে তিনি হচ্ছে ডিএনএ এবং আরএনএ আবিষ্কার করেন। ডিএনএ ও আরএনএ নামক দুইটা নিউক্লিক অ্যাসিড কি করেন? আবিষ্কার করেন। এই যে ডিএনএ আরএনএ, এটাকে বলা হয় কি? মাস্টার মলিকিউল। কি বলা হয়? মাস্টার মলিকিউল। এটার অপর নাম হচ্ছে মাস্টার মলিকিউল। এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে, এখানে তোমার নিউক্লিক অ্যাসিডের মধ্যে নাইট্রোজেন থাকে হচ্ছে 15%। নাইট্রোজেন থাকে 15%। নাইট্রোজেন থাকে 15%। আর ফসফরাস থাকে হচ্ছে 10%। কত পার্সেন্ট থাকে? 10%। নাইট্রোজেন থাকে 15%, ফসফরাস থাকে 10%। আচ্ছা, আমরা একটু আগে দেখছি যে 90 ভাগ ডিএনএ করে পাওয়া যায়। 90 ভাগ ডিএনএ পাওয়া যায় ক্রোমোজোমে, আর 10 ভাগ পাওয়া যায় সাইটোপ্লাজমে। ঠিক উল্টাটা হচ্ছে আরএনএ তে। ঠিক উল্টাটা কি? আরএনএ তে। আরএনএ এর 90 ভাগ পাওয়া যায় সাইটোপ্লাজমে। কোথায় পাওয়া যায়? সাইটোপ্লাজমে। আর 10 ভাগ পাওয়া যায় হচ্ছে নিউক্লিয়াসে। কোথায় পাওয়া যায়? নিউক্লিয়াসে। তাহলে দেখো, উল্টা, একদম উল্টা। ডিএনএর উল্টা। ডিএনএ 90 ভাগ পাওয়া যায় ক্রোমোজোমে, 10 ভাগ পাওয়া যায় কি বলে, সাইটোপ্লাজমে। আর আরএনএটা তার উল্টা। বুঝতে পারছো? এই জন্য মনে রাখা সহজ। আচ্ছা, তাহলে দেখো, আমরা একটু আগে দেখছি যে ডিএনএ আরএনএ গঠনের মধ্যে কি ছিল। আমাদের জানতে হবে তার আগে নিউক্লিওসাইড কি, নিউক্লিওটাইড কি।
নিউক্লিওসাইড কি এবং নিউক্লিওটাইড কি এটা জানতে হবে আমাদের, ঠিক আছে। হোয়াট ইজ নিউক্লিওসাইড, হোয়াট ইজ নিউক্লিওটাইড? নিউক্লিওসাইড এটা গঠিত হয় হচ্ছে পেন্টোজ সুগার কি দ্বারা? পেন্টোজ সুগার মানে রাইবোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস কি কি আছে বলো তো? একটু আগে বলছিলাম যে পিউরিন এবং পাইরিডিমিন, পিউরিন আছে এবং পাইরিডিমিন আছে। পিউরিনটা হচ্ছে অ্যাডিনিন এবং গুয়ানিন, আর পাইরিডিমিনটা হচ্ছে সাইটোসিন, ইউরাসিল এবং থায়ামিন, ঠিক আছে। সাইটোসিন, ইউরাসিল এবং থায়ামিন। আর নিউক্লিওটাইড গঠিত হয় কি দ্বারা বলো তো? নিউক্লিওটাইড গঠিত হয় হচ্ছে নিউক্লিওটাইড এটা গঠিত হয় পেন্টোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস প্লাস কি তোমার ফসফেট গ্রুপ বা অজৈব ফসফেট গ্রুপ। এখন আমরা কি আজকে গঠনটা পড়বো? কোনো সমস্যা আছে? না না না। না ভাইয়া বলেন না। তোমাদের কিছু শিখাইতে পারতেছি না। ডিএনএ এর গঠনটা আজকে টার্গেট ছিল ডিএনএ গঠনটা শেষ করে ক্লাস অনেক দিন পড়ান ভাই, আজকে না না। দেখো তাহলে তোমরা আগের পড়াগুলো রিভিশন দিবা। দেখো পরের ক্লাসটা লম্বা হবে বলে দিলাম আগেই। পরের যে বায়োলজি ক্লাসটা হবে এটা কমপক্ষে 2 ঘন্টা হবে, কারণ ডিএনএ গঠন পড়াবো, আরএনএ গঠন পড়াবো, প্লাস হচ্ছে তোমার রেপ্লিকেশন পড়াবো, 3টা টপিক পড়াবো। তো সেদিনকার টাইম নিয়ে আসবা, এরকম ইয়া করবে না, ঝামেলা করবে না, ঠিক আছে। কালকে কালকে তো কেমিস্ট্রি পড়াবো, কালকে কেমিস্ট্রি ক্লাস। শুক্রবারে মনে হয় তাহলে নেক্সট বায়োলজি। বায়োলজি তো বুধবারে ক্লাস একবারে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। কালকে আমরা হচ্ছে কেমিস্ট্রির নতুন অধ্যায় শুরু করবো একটা, ঠিক আছে। নতুন অধ্যায় বলতে এই যে তোমার পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, অলরেডি কিন্তু আমরা অনেক কিছু পড়ছিলাম, বেসিক টপিকটুকু পড়ছিলাম, ওইটা রিভিশন দিব। প্লাস নতুন করে আবার শুরু করবো ওই অধ্যায়টা, কারণ এটা তোমাদের জন্য থিওরিটিক্যাল একটা অধ্যায়, এখানে কোনো অঙ্ক নাই। এটা বিরক্ত হয়ে যাবে পড়তে পড়তে, অনেক বড় একটা অধ্যায় এবং আসলে অনেক বড় অধ্যায় এবং ঝামেলার একটা অধ্যায়। এত বড় একটা অধ্যায় দেয় মাইসে পড়াইতে কমপক্ষে 1 মাসের বেশি সময় লাগবে এই অধ্যায়, বুঝছো? ঠিক আছে, তাহলে যাও আজকে। হ্যাঁ।